নমস্কার, জনশক্তি নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আমি শ্রীময়ী বিশ্বাস। আপনারা কি জানেন, স্বাস্থ্যের জন্য ভারতীয়দের মাথা পিছু নিজস্ব খরচ, যাকে আউট অফ পকেট এক্সপেন্সেস ফর হেলথ বলা হয়, তার পরিমাণ 45.98%। এই খরচ বেড়েই চলেছে। আমাদের গোটা দেশে, আমাদের রাজ্যে চিকিৎসার খরচ এবং ওষুধের দামের খাতে খরচ পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় তুলনামূলকভাবে অনেকটাই বেশি। আমাদের প্রতিটি পরিবারেই এখন মাসিক বা বাৎসরিক খরচের মধ্যে সর্বোচ্চ খরচ ওষুধের জন্যই হয়। আমরা সবাই জানি, আমাদের দেশে মানুষকে স্বাস্থ্য পরিষেবা কিনতে হয়। নাগরিক অধিকার হিসেবে রাষ্ট্রের কাছ থেকে তা পাওয়া যায় না। তাই প্রশ্ন হলো, সরকার কি করছে? আমাদের দেশে বারবার ওষুধের দাম বাড়ছে কেন? তার কারণ জানতে আসুন একটু পিছনে ফিরে তাকাই। আলোচনার সুবিধের জন্য আমরা পেরিয়ে আসা সময়ের পরিধিকে ওষুধের দামের নিরিখে কয়েকটি ভাগে ভাগ করে নেব। ওষুধের শিল্পের ক্ষেত্রে 1970-এর আগের সময়কে বলা হয় নীতিহীনতা বা পলিসি ভ্যাকুয়াম পর্ব। তখন ভারতীয় ওষুধ শিল্পে বহুজাতিক কোম্পানিগুলির আধিপত্য ছিল। ঔপনিবেশিক পেটেন্ট আইনের দরুন ওষুধের দাম ছিল অত্যাধিক। বেশিরভাগ ওষুধ এবং ফর্মুলেশন বিদেশ থেকে আমদানি করা হতো। দেশীয় কোম্পানিগুলি শুধু রিপ্যাকিং এর সাথে জড়িত ছিল। এরপর এলো 1970 থেকে 1990-এর পর্ব। এই পর্বে চালু হলো সরকারি নীতি। এই সময় 1970 সালে পেটেন্ট আইন সংশোধিত হয়। পণ্যের পেটেন্ট অর্থাৎ প্রোডাক্ট পেটেন্ট থেকে পরিবর্তিত হয় প্রক্রিয়া পেটেন্টে অর্থাৎ প্রসেস পেটেন্টে। এই নিয়মে একই ওষুধ একাধিক কোম্পানি নানান প্রক্রিয়াতে বানাতে এবং বাজারে বিক্রি করতে পারত। তাদের বিক্রি করার জন্য যে প্রতিযোগিতা, তার ফলে খানিকটা ওষুধের দাম কমে যেত। এরপর কেন্দ্রীয় সরকার ওষুধের দাম নিয়ন্ত্রণ, ওষুধ এবং ফার্মাসিউটিক্যাল শিল্পের উৎপাদন, তার যুক্তিযুক্ত মূল্য নির্ধারণের নীতি তৈরির জন্য 1974-75 পর্বে একটি কমিটি তৈরি করে। তৈরি হয় হাথি কমিটি। রাজ্যসভার সদস্য জয় শুক্লাল হাতির নেতৃত্বে তৈরি এই কমিটির রিপোর্ট বলেছিল, সঠিক গুণমানের ওষুধ কম দামে দেশের সাধারণ মানুষের কাছে সহজলভ্য হতে হবে। এই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার তৈরি করে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার বা ডিপিসিও। এবার অন্য দিকগুলি দেখা যাক। ব্যবহারের পর্যায় অনুযায়ী ওষুধকে 3 ভাগে ভাগ করা হয়। ক্যাটেগরি 1 মানে প্রয়োজনীয় ওষুধ, ক্যাটেগরি 2 মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ, ক্যাটেগরি 3 মানে বাকি ওষুধ। 1979 সালে ক্যাটেগরি 1 তার MAPE অর্থাৎ ম্যাক্সিমাম অ্যালোয়েবল পোস্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস মানে উৎপাদনের পরবর্তী পর্যায়ে সর্বোচ্চ অনুমোদিত ব্যয় ছিল 40%। 1987 সালে সেটাই বেড়ে হলো 75%। 1995 সালে সেটা আরও বেড়ে হলো 100%। বাকি ক্যাটাগরির ওষুধের দামের ক্ষেত্রেও একই জিনিস করা হয়েছে। 1991 থেকে 2005 উদারীকরণের এই পর্বে 1995 সালে ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অর্থাৎ TRIPS চুক্তিতে যুক্ত হয় ভারত। পরিবর্তন হয় নীতিতে। শুরু হয় বিদেশি বিনিয়োগ এবং দেশীয় সরকারি সংস্থার অবসান অর্থাৎ বিলগ্নীকরণ আর ভারতীয় বহুজাতিকের আত্মপ্রকাশ। TRIPS চুক্তিতে যুক্ত হওয়ার ফলে আবার পণ্য পেটেন্ট অর্থাৎ প্রোডাক্ট পেটেন্ট চালু হয়। মানে 2005-এর পর থেকে যে নতুন আবিষ্কৃত ওষুধের মালিক যে কোম্পানি, তার একাধিপত্য থাকবে 20 বছরের জন্য। অন্য কেউ সেই ওষুধ কোনোভাবেই বানাতে পারবে না। তার মানে যার কাছে এই পেটেন্ট বা মালিকানা, সে চাইলে 5 টাকার ওষুধকে 50,000 টাকাতেও বিক্রি করতে পারে। কারোর কিছু বলার থাকবে না। এই আইনের ফলে আগামী দিনে নতুন যে ওষুধ আবিষ্কৃত হবে, তার দামও আমাদের দেশে ভয়ঙ্কর একটা জায়গায় পৌঁছবে। তাহলে আবার সেই প্রশ্নটাই সামনে চলে আসে, এই নীতিগুলো সরকারগুলো বানাচ্ছে কার জন্য? সাধারণ মানুষকে কম পয়সায় ওষুধ যাতে পেতে পারে তার ব্যবস্থা করার জন্য, নাকি ওষুধ কোম্পানির মালিকের মুনাফা বাড়ানোর জন্য? 2010 সালে গোটা ব্যবস্থায় বড় পরিবর্তন ঘটে। এর আগে অবধি ওষুধের দাম নির্ধারিত হতো তার বানানোর খরচের ওপর। ওষুধের দাম ঠিক করার সুযোগ গেল বাজারের হাতে। নিয়ম হলো 2010 সালে যে কোম্পানিগুলির একটি ওষুধের 1% বা তার বেশি শেয়ার আছে বাজারে, তাদের দামের গড় অর্থাৎ অ্যাভারেজ হবে ওষুধের সর্বোচ্চ দাম।
এবং এটাও বলে দেওয়া হলো এসেনশিয়াল মেডিসিনের তালিকা বাদ দিয়ে বাকি ওষুধের দাম বছরে 10% পর্যন্ত বাড়ানো যাবে। এবার ওষুধের সর্বোচ্চ মূল্য কত হবে তা কিভাবে দেখা হয় আসুন ব্যাপারটা জেনে নিই। 1979 সালে বাজারে বিক্রি হওয়া সব ওষুধের মধ্যে 80 থেকে 90% ওষুধ সরকারি নীতির নিয়ন্ত্রণের মধ্যে ছিল। 1987 সালে সেটা কমে হলো 60 থেকে 70%। 1995 সালে নিয়ন্ত্রণের মধ্যে থাকা ওষুধের সংখ্যা আরও কমে হলো 25 থেকে 30%। 2013 সালে সেটা গিয়ে দাঁড়ালো 20% কাছাকাছি। প্রত্যেকবার নিয়ন্ত্রণের মধ্যে থাকা ওষুধের শতাংশ কমে গেল, মানে নিয়ন্ত্রণের বাইরে থাকা ওষুধের সংখ্যা বাড়ল। ওষুধ কোম্পানির মালিকদের ওষুধের দাম বাড়ানোর সুযোগ আরও বাড়ল। তাহলে এবার আপনারা ভেবে দেখুন, সরকারের এই অর্ডারগুলোর দাম ছিল ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার, মানে দাম কমানোর ব্যবস্থা করা ছিল এই অর্ডারগুলোর কাজ। কিন্তু আসলে কি হলো? নীতিগুলো এমন করে বানানো হলো যাতে ওষুধ কোম্পানির মালিকের পক্ষে দাম বাড়ানোটা খুব সহজ হয়ে গেল। আজকে তাই ওষুধের দাম বৃদ্ধিতে নাজেহাল মানুষের দাবি ঠিকমতো ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার তৈরি করতে হবে, যাতে ওষুধের দাম কমানো যায়। পণ্য পেটেন্ট অর্থাৎ প্রোডাক্ট পেটেন্ট থেকে আবার 1970 সালের প্রক্রিয়া পেটেন্টে অর্থাৎ প্রসেস পেটেন্টে ফিরতে হবে। এই পদক্ষেপগুলি নিলেই তবেই ওষুধের দাম কমানো যাবে। ওষুধ ও চিকিৎসা মানুষের কাছে সহজলভ্য করার জন্য সংঘবদ্ধভাবে লড়াই করতে হবে। সরকারকে মানুষের কথা শুনতে বাধ্য করতে হবে। আপনারা কি চান? এই দাবিগুলোর সঙ্গে কি আপনারা একমত? সেটাও আমাদের লিখে জানান। চিকিৎসা ব্যবস্থা এবং ওষুধের দাম বৃদ্ধি নিয়ে আমরা আবারও আসব নতুন এপিসোড নিয়ে। আজকে এখানেই ইতি, বাকি কথা পরে হবে। Don't forget to like, share, and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.